সবাইকে ভয়েস অফ লয়ের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং শুভরাত্রি। আবারও রমজান মাসে আপনাদের মাঝে চলে আসলাম। রমজান মাস দেখে কিন্তু আমাদের এই মাসটায় কিন্তু আমাদের যে ভয়েস অফ লয়ের প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো একটু গ্যাপ হয়ে যাচ্ছে বা আমরা সময় মতো করতে পারছি না। এটার একটাই কারণ, আসলে এই মাসটা সবাই ব্যস্ত থাকে, ইবাদতে ব্যস্ত থাকে, বিভিন্ন কর্মস্থলে মানুষ ব্যস্ত থাকে, প্লাস ক্লান্ত থাকে। এই কারণে কিন্তু আমরা সঠিক সময় আমাদের যেই সময়টা নির্ধারণ করা আগে থেকে সেই সময় মতো আমরা আমাদের প্রোগ্রামটি করতে পারিনি। তারপর চেষ্টা করেছি আপনাদেরকে যখনই সুযোগ পেয়েছি আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে সম্পৃক্ত হবার। সেভাবেই আজকে আপনাদের সাথে আবার আমাদের উত্তরণের পথ অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আজকে আমাদের লাইভটা অনেক স্পেশাল। আপনারা এটাকে লাইক শেয়ার দিবেন এবং যদি আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে আপনারা কমেন্টস অথবা ইনবক্সে আমাদের বলতে পারেন বা জানাতে পারেন। আজকে আমাদের সাথে আছেন রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের ছেলে সিফাতুল্লাহ ইসলাম। আসলে আমার জানা মতে অনেকেই হয়তো ওনাকে চিনবেন। ক্যালিগ্রাফিতে উনি অনেক ভালো কাজ করেছেন এবং করছেন, এবং সেই হিসেবেই তিনি সবচেয়ে বেশি পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ এলাকায় দেখা গেছে যে অনেকেই তার যে শৈল্পিক যে ছোঁয়া ক্যালিগ্রাফির এবং সুন্দর হাতের লেখার কারণে অনেককেই সে অবাক করেছেন। আজকে তার এই বিষয় নিয়ে আলোচনা করব যে এই অল্প বয়সেই তার যে ইচ্ছা শক্তি বা তার কি অনুপ্রেরণা এই পেশায় আসার বা এই কাজ শেখার, এসব নিয়ে তার সাথে আলোচনা করব। এবং আপনাদেরকে এটাও আমি বলতে চাই যে আমরা চাইলেই ঘরে বসে থেকেও অনেক কিছু করতে পারি। হ্যাঁ, বিপথে না গিয়ে আমি সবসময় বলি আমাদের তরুণ সমাজের আজকে যা চলছে, বিভিন্ন ছেলেরা বা মেয়েরা তরুণীরা আছে যারা নাকি হতাশগ্রস্ত হয়ে বিভিন্নভাবে বিপদগামী হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আপনার সাথে একটু এই মাঝে একটা ভিন্ন বিষয় আলোচনা করি। আপনারা সবাই জানেন খুবই দুঃখজনক একটি বিষয় যে বাবা তার ছেলেকে হত্যা করেছে, এবং তার একটাই কারণ ছিল যে ছেলে মাদকাসক্ত ছিল এবং বাবাকে প্রচুর মাদকের টাকার জন্য সে অনেক উত্ত্যক্ত করত। এর কারণে ঘুমের মধ্যে বাবা কিন্তু কুড়োল দিয়ে তাকে কিন্তু কুপিয়ে হত্যা করেছে। এবং যখন নাকি এই কাজটা বাবা করছিল, তার পিতা যখন এই কাজটা করছিল সেটা কিন্তু ছেলেটা আকুতি জানাচ্ছিল যে আমি এরকম করে আর তোমার কাছে টাকা চাইবো না। ততক্ষণে কিন্তু বাবা তার জ্ঞানে ফিরে এসেছে বা তার যেই ক্রোধ ছিল, হ্যাঁ, সেখান থেকে সে ফিরে এসেছে, কিন্তু তার সন্তানটি সেই সময় কিন্তু পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এই যে এরকম মর্মান্তিক ঘটনাগুলো কখন ঘটে এটা কিন্তু আমাদের দেশে এখন অহরহ চলছে। যুব সমাজের মধ্যে এই জিনিসটা, এই মাদকাসক্ত থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আর এটার একটাই কিন্তু আমরা যদি বলি যে কিভাবে ফিরে আসবো, সেটা তো আপনাকে বিভিন্ন নতুন কাজে বিভিন্ন মানে কাজে সম্পৃক্ত হতে হবে, জানার ইচ্ছা থাকতে হবে। আপনার আশেপাশে কোনো বন্ধু-বান্ধব থাকলে এখন সোশ্যাল মিডিয়া বা প্রযুক্তির যুগ, আপনি ইন্টারনেট ঘেঁটে আপনি কিন্তু অনেক কিছু ঘরে বসে অনেক কিছু জানতে বা শিখতে পারবেন। সেগুলোতে যদি আপনি মনোযোগী হন পড়াশোনার পাশাপাশি, তাহলে কিন্তু আমরা এইসব থেকে দূরে থাকতে পারবো। আর এইগুলোর কথা চিন্তা করে আমাদের এই উত্তরণের পথের অনুষ্ঠানটি আমরা এই আমাদের ভয়েস অফ ল পেজে একটি আইনি পেজ, আপনারা সবাই জানেন, যেখানে আইন নিয়ে কথা বলা হয়, আমরা এই ভিন্নধর্মী একটি প্রোগ্রাম রেখেছি। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। সিফাতুল্লাহ ইসলাম ওনারও হয়তো সময় স্বল্পতা থাকতে পারে রমজানের সময়। আসুন আমরা তার সাথে কথা বলি। আগে আমরা তার পরিচয় এবং তার পেশা সম্পর্কে জেনে নিই। জি সিফাতুল্লাহ ইসলাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, অনেক আমরা ধন্যবাদ আপনাকে। জি, আর প্রথমে আপনার পেশা এবং আপনার পরিচয় আগে জানি আমরা, তারপর আপনার পেশা সম্পর্কে জানবো যে কি করছেন আপনি এখন। আমার নাম সিবাতুল্লাহ ইসলাম এবং কারেন্টলি আই এম স্টাডিং ইন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমার অনার্স ফার্স্ট ইয়ার চলছে, সেকেন্ড সেমিস্টার। আমি ইংরেজিতে অনার্স করতেছি এবং আমার পেশা বলতে আমি স্টুডেন্ট, বাট এটার পাশাপাশি যদি আমি আলাদাভাবে পরিচয় দিই, আমি একজন বাংলাদেশের প্রফেশনাল ক্যালিগ্রাফার এবং ইন্টারন্যাশনালি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। দেশের বাইরের স্টুডেন্টদের এই ক্যালিগ্রাফি কোর্স করাচ্ছি, শেখাচ্ছি, যাতে আমার এই ক্ষুদ্র জ্ঞানটা তাদের মাঝে যাতে পৌঁছে যায় এবং তারা ওইটা যাতে নিয়ে কালচার করতে থাকে। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এবং অনেক ধন্যবাদ ক্যালিগ্রাফি আপনাকে। জি জি, বলুন। বানাচ্ছি ইউটিউব এবং ফেসবুকে। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। আচ্ছা, এই ক্যালিগ্রাফি নিয়ে কাজ করা আমার যতটুকু মানে আমি যতটুকু জানি যে এটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা বিষয়। হ্যাঁ, খুব সহজে আয়ত্ত করা কিন্তু এটা যায় না। তো এই যে এই কাজের মধ্যে আসার ইচ্ছা বা মনোভাব আপনার কখন থেকে শুরু হয়েছে? যে কোনো কাজই অনেক কঠিন শুরুতে লাগে, কিন্তু যখন আস্তে আস্তে এগুলো করতে থাকা যায়, একদম ভালোভাবে যদি ওটাতে লেগে থাকা যায়, তাহলে দেখা যাবে যে সবকিছু ইজি হয়ে যাবে।
তো ক্যালিগ্রাফিও সেরকমই একটা জিনিস, যদি এটাকে আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকি তো ডেফিনেটলি এটা আয়ত্তে আসবে। তো আমার ক্ষেত্রেও শুরুতে তেমনটা ছিল না। আমি যখন ক্লাস 6 এ পড়তাম তখন জাস্ট টুকটাক করতাম, বাট একদম প্রফেশনালি না। কিন্তু যখন কোভিড-19 এর সময় চলে আসে তখন দেখা যাচ্ছে যে একদম বাড়িতে বসেছিলাম। তো ওই সময়টা কিভাবে পার করা যায়, তখন দেখলাম যে আমার ভাই একটা ইউটিউব চ্যানেল খুলে দিল। তখন সেখানে এটা নিয়ে আরো ভিডিও বানাতে থাকলাম, এবং ভিডিও বানাতে বানাতে দেখা যায় যে এটার প্রতি আলাদা একটা প্যাশনেট তৈরি হয়ে যায়। তো ভিডিও বানাতে বানাতে এগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করতে করতে দেখা যায় যে আমার এই জিনিসটা ল্যাকিংস হচ্ছে। তো ল্যাকিংসটাকে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়। তো ১ম এর যে ভিডিওগুলো আছে ওগুলো থেকে এখন যে রিসেন্ট ভিডিওগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। তো আমি যে ছোট থেকে স্টার্ট করছিলাম, এখন যতদূর এসেছি এটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট। আমারও যখন ছোটবেলায় এটা করতাম তখন কিন্তু একদমই ভালো ছিল না। তো গ্র্যাজুয়ালি এভাবে ভিডিও বানাতে বানাতে প্র্যাকটিস করতে করতে এখন যে পর্যায়ে আছি একদম যেটাকে বলা যায় প্রফেশনাল লেভেল, এবং আমি এখন এটাকে নিয়ে টিচিং প্রফেশনে আছি। বাংলাদেশের স্টুডেন্টদেরও ক্যালিগ্রাফির কোর্স করাচ্ছি, এবং আমার বাইরেরও স্টুডেন্ট আছে যেটাকে আমি ইন্টারন্যাশনালি করাচ্ছি। এর আগে পাকিস্তান, ইন্ডিয়া, আহ তারপর তুরস্কের অনেক স্টুডেন্টদেরকে আমি পড়াইছি, এবং রিসেন্টলি এগুলো চলছে। তো আমি চাচ্ছি যে এগুলো জাস্ট ক্যালিগ্রাফি যারা আসলে প্যাশনেট, যারা ক্যালিগ্রাফি আগে কিন্তু এতটা ইন্ডাস্ট্রিতে বড় ছিল না। আমি যখন স্টার্ট করেছিলাম দেখা যাচ্ছে যে অনেক কম মানুষ করেছিল। কিন্তু এটা আস্তে আস্তে যখন আমার এই ভিডিও গুলো আহ তারা যখন দেখতেছে তারাও দেখা যায় যে অনেক বেশি এটার প্রতি একটা কি প্যাশনেট তৈরি হয়ে যায়। আমার স্টুডেন্ট যারা আছে, তাছাড়াও দেখা যায় যে স্টুডেন্টের বাইরে আমার যারা ভিউয়ার্স আছে তারাও দেখা যাচ্ছে যে এটার প্রতি প্যাশনেট হচ্ছে, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে। বাহ! খুব চমৎকার। আসলে আমি আপনার এই কথার মাধ্যমে একটি মেসেজ মানুষকে দিতে চাই যে, এই যে প্যাশনেট থাকাটা কোনো কাজের আগ্রহটা অনেক বড় একটি বিষয়। এই যে ঘরে বসে আপনি এত অল্প সময়ে এই যে ইচ্ছাটাকে আপনি প্রাধান্য দিয়েছেন এবং কি যেটা আপনি নিজেই স্বীকার করলেন যে ১ম দিকে ভালো ছিল না। কিন্তু এখন কিন্তু আপনি প্রফেশনাল হয়ে গেছেন। এটা নিয়ে আপনি আস্তে, আস্তে গ্র্যাজুয়ালি যে আপনি এগিয়ে গিয়েছেন, এটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার। এই ধৈর্যটাকেই কিন্তু মানুষকে সফলতার পথে নিয়ে যায়। অনেকেই কিন্তু এরকমও হয় যে আল্লাহ এটা করতে বসেছি এত কঠিন, এটা তো মনে হয় পারবো না। এই যে পারবো না চিন্তা করে কিন্তু অনেকে ওখানে কিন্তু স্টপ করে দেয় না? যে থেমে যায়। তখন এগোতে পারে না। তো এই মন মানসিকতা কিন্তু আমরা যখন একটি কাজে যাবো, আমি সবাইকেই বলছি, সবাই কিন্তু কোনো না কোনো বিষয়ে দক্ষতা অর্জন করে বা দক্ষ থাকে। তো আপনার যদি কোনো প্যাশন থাকে যে আমি এই জিনিসটা শিখবো, তাহলে অবশ্যই আপনি সেটাকে ধৈর্য ধরে সেটা মানে সেটার সাথে আপনি থেকে যান। সেটাকে নিয়ে আপনি কাজ করতে থাকেন। একটা সময় কিন্তু অবশ্যই সেই সম্পর্কে বা সেই বিষয়ে আপনি কিন্তু সফলতা পাবেন এবং কি অবশ্যই প্রফেশনাল আপনি হয়ে যাবেন। আচ্ছা, আরেকটি বিষয় যে যেটা আপনি বললেন খুব অল্প বয়সে আপনি স্কুলে পড়েন না? এটা নিয়ে যখন আপনার ইচ্ছা হয় যে আমি শিখব ক্যালিগ্রাফি। তো হুম। এই সময় দেখা যায় বা দেখা যায় ফ্যামিলিতে কিন্তু অনেকেই আমরা তরুণের পথেও অনেকের কাছে শুনেছি যে কম বয়সে কোনো কিছু নিয়ে প্যাশন যাদের থাকে বা আগ্রহী থাকে বাবা-মারা অনেক সময় বাধা দেয়। যে না তুমি এটাতে সময় দিও না, তুমি এখন লেখাপড়া করো। বা একটু পরে তুমি এই কাজগুলো করো। এখনই কেন তোমায় করতে হবে? তো এরকম কোনো ফ্যামিলিতে কোনো মানে এরকম কিছু হয়েছিল কিংবা কেমন ফ্যামিলি সাপোর্ট আপনি পেয়েছিলেন আপনার এই কাজ শেখার ক্ষেত্রে? আমার ফ্যামিলিতে বলতে গেলে ফুল সাপোর্টই পেয়েছিলাম, এবং আমাদের ফ্যামিলিতে যদি দেখতে যাই যে আমাদের আরেকজন প্রফেশনাল আর্টিস্ট আছে। আমার আঙ্কেলও অনেক ভালো আর্ট করে। তো দেখা যায় যে আমাদের পরিবারটাতে মোটামুটি এইসব বিষয়গুলোতে ভালোই সাপোর্ট পাওয়া যায়। তো আমার বাবা মার কথা যদি বলি তাহলে তারা অনেক সাপোর্টিভ ছিল। আমি যখন যে জিনিসটা করতে চাইছি সেটা আসলে মন থেকে করতে চাইছি। শুরুতে দেখা গেছিল যে ক্রিকেটের প্রতি একটা ভালো প্যাশনেট ছিল। তো ক্রিকেটও খেলতে গিয়েছি, ক্রিকেট একাডেমিতেও অ্যাডমিট হয়েছি। কিন্তু কোভিড-19 এ যখন ওই লকডাউন চলে আসে তখন আসলে এটা পুরো টার্ন করে আমি এই ক্যালিগ্রাফির প্রতি আবার আকর্ষণ হয়ে গেছিল। তারপরে দেখা যায় যে আমার পুরো পরিবারে একদম ভালোভাবে সাপোর্ট ছিল, এবং শুরু থেকে তারা যে কোনো কাজে আমাকে সাপোর্ট করেছে। বিকজ আমি যখনই ট্রাই করি কোনো কিছু স্টার্ট করার, দেখা যায় যে আমার মন থেকে ট্রাই করি যে কোনো জিনিস যদি স্টার্ট করতে চাই, তো যদি কেউ মন থেকে স্টার্ট করে এবং ওটা নিয়ে জাস্ট কাজ করতে থাকে, অনেকে দেখা যাবে যে একটা জিনিস স্টার্ট করে আবার অন্য কোনো কিছুতে চলে যাবে, তখন কিন্তু দেখা যাবে যে সেম জিনিসটা থাকবে না। সো যে জিনিসটা করতে হবে একদম যদি মন থেকে করা যায় তো ডেফিনেটলি অনেক ইমপ্রুভমেন্ট হবে।
এবং ক্যালিগ্রাফি নিয়ে তো এখন মোটামুটি আমার 7-8 বছর ধরে কাজ চলছে। তো দেখা যাচ্ছে যে এভাবে কাজ করতে করতে এই যে এতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, এবং এখান থেকে যখন দেখা যাবে যে প্যাশনেট প্লাস ইনকাম যখন হবে, তখন ডেফিনেটলি আপনার ফ্যামিলিও সাপোর্ট করবে। এখন আপনি যে কাজটা করছেন ওটাতে যদি আপনি আউটপুট না দেখাতে পারেন ফ্যামিলিতে, যে এই জিনিসটা থেকে আমি এই জিনিসটা করতে পারবো, তো তখন কিন্তু তেমনটা সাপোর্ট পাওয়া যাবে না। কিন্তু যখনই আপনি দেখবেন যে এই জিনিসটা করার পরে এটা যদি আউটপুট আমি এখান থেকে এরকম পাচ্ছি, তো দেখা যাবে ডেফিনেটলি আপনার ফ্যামিলিও সাপোর্ট করবে। এবং ক্রিস গিলবাউর যেমন একটা বই আছে, $100 স্টার্ট আপে, যে প্যাশনেট থেকে যখন আপনি কোনো কিছু ইনকাম করবেন তখন ডেফিনেটলি এটা অনেক ভালো একটা দিকে চলে যাবে। কারণ আপনি যখন কোনো কিছু একদম মন থেকে করছেন, তখন ওটার প্রতি কিন্তু একটা আলাদা কাজ করে যে যতই কিছু হোক না কেন আমি ওই জিনিসটা করেই ছাড়বো। তো দেখা যায় যে প্যাশন থেকে ইনকাম হবে, ইনকাম থেকে আবার তখন আপনার মনও শান্তি থাকবে, আপনি কাজ করেও শান্তি পাবেন। তো দেখা যাবে ওভারঅল সবকিছুই ঠিকঠাক থাকবে। হ্যাঁ, জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ভালো একটি মেসেজ দিয়েছেন আপনি। তবে আমি আসলে একটা জিনিস দেখেছি, আমাদের উত্তরণের পথে যারাই এই সফলতা অর্জনের পিছনে এসেছেন বা করেছেন, তাদের একটা জিনিস ফ্যামিলি সাপোর্টটা অনেক বড় একটি বিষয়। আমি এর জন্যই সবসময় বলি পরিবারকে যে প্রতিটি বাবা-মায়ের কিন্তু সন্তান যদি কোনো কিছুর প্রতি আগ্রহী হন, অনেকে এটাকে আপনারা তাকে ডিমোটিভেটেড না করে আপনারা তাকে মোটিভেটেড করুন। হ্যাঁ? সেই বিষয় সম্পর্কে তাকে আপনারা অনুপ্রেরণা দিন। হ্যাঁ? তাহলে কিন্তু অবশ্যই দেখবেন তার এই প্যাশনটা মানে আগ্রহটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে। হ্যাঁ? যে না আমি সাপোর্ট পাচ্ছি, আমাকে তো কিছু বলছে না, আমি এখানে বেশি সময় দেই। তার কিন্তু কোনো পিছুটান থাকবে না। হ্যাঁ? এমনিতেও দেখা যায় যখন সন্তানটা কম বয়স থাকে বা আমরা যখন স্টুডেন্ট, তখন কিন্তু বাবা-মায়ের উপরেই পুরোপুরি আমরা নির্ভরশীল। সেই সাথে যদি বাবা-মারা আমাদের যদি কোনো কাজে যদি সাপোর্ট দেয়, সেটা কিন্তু আমাদের একটি প্লাস পয়েন্ট হয়ে যায় যে না আমার এই দিকটা আছে। তখন দেখা যায় যে অনেক নিরাশা, হতাশা থেকেও বেরিয়ে আসা যায়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরেকটি বিষয় যে আপনি যখন এই কাজগুলো করছেন বা শিখেছিলেন, তো যথেষ্ট সময় অবশ্যই মনে হয় দিতে হয়েছিল। তো আপনার পড়াশোনার উপর কি এরকম কোনো প্রভাব পড়েছিল যে না লেখাপড়া ঠিকভাবে হচ্ছে না বা একটু মিস হয়ে যাচ্ছে, এরকম কি মনে হয়েছে? আমার তেমন মনে হয় না যে এটা আমার এই দিক থেকে চাপ পড়েছে। কারণ আমি দেখা যায় যে এটা তো একদম যে প্রফেশনালি করতেছি এটা না, পড়াশোনা আগে ডেফিনেটলি, তারপরে তো দেখা যাচ্ছে যে পড়াশোনার পাশাপাশি যখন কোনো কিছু করা যায় তখন মন থেকে শান্তি পাওয়া। আর এটার প্রতি যে কি হবে এরকম কোনো বিষয় না। শুরু থেকে আমার সবগুলো রেজাল্টও ঠিক আছে, এমন না যে result খারাপ হয়েছে। just যে কোনো কাজই করতে হলে জাস্ট পড়াশোনা ঠিক রেখে যদি অন্য কিছু ঠিক রাখা যায়, তো ডেফিনেটলি সবকিছুই মেনটেন করা যাবে। তো আমার দিক থেকে যদি ধরতে যাই, আমার মনে হয় না যে এটার জন্য আমার কোনো কিছু ক্ষতি হয়েছে পড়াশোনা। বাহ! এটাও একটি ভালো আপনি ভালো কথা বলেছেন। আসলে অনেক বাবা-মারা কিন্তু মনে করেন যে আল্লাহ আমার সন্তান এই দিকে গেছে। ওর পড়াশোনা মনে হয় আর ঠিকভাবে হবে না। এরকম কিন্তু অনেকেই মনে করার কারণেই কিন্তু বাধাটা দেয় সন্তানদের যে, "না তুমি এখন শিখো না বা এখন এটা করো না, একটু সময় যাক। তুমি মাধ্যমিকটা শেষ করো বা উচ্চ মাধ্যমিকটা শেষ করো।" এই মেন্টালিটিটা কিন্তু আমাদের দেশে বাবা-মাদের বেশি। যদিও এখন অনেকটা পরিবর্তন হয়েছে। তো এইটাও আমি বলব যে পড়াশোনাটা কিন্তু যারাই যেই কাজে যান না কেন, পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে আপনাকে, হ্যাঁ? কেননা আপনার শিক্ষাটাও কিন্তু অনেক বড় একটা বিষয় যে আপনার জি, আপনি করতে হবে, গোল্ডেন এ প্লাস বা আপনার প্রত্যেকটাতেই গোল্ডেন পেতে হবে এমন না। পড়াশোনা তো আমরা করি জ্ঞান অর্জনের জন্য, সো ডেফিনেটলি জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করতে হবে। And দেখা যাচ্ছে যে অনেক বাবা মা গোল্ডেন এ প্লাস এর জন্য অনেক কিছু করে, বাট আসলে পড়াশোনা করতে হবে জাস্ট জ্ঞান অর্জনের জন্য। এসব গোল্ডেন এ প্লাস পেলে এসে অনেক কিছু করা যাবে বা আপনার লাইফ সেটেল হয়ে যাবে, বিষয়টা এমন না। তো যারা আসলে যাদের অভিভাবক যদি বলতে চায় যে কোনো কিছু যখন তার সন্তান স্টার্ট করতে চাচ্ছে, যদি সেটা ভালো কাজে হয়, যদি হালাল কাজ হয়, তো ডেফিনেটলি এটাতে সাপোর্ট দেওয়া উচিত। কারণ পড়াশোনার পাশাপাশি যখন কোনো কিছু নিয়ে কাজ করবে তখন পড়াশোনার প্রতিও একটা ভালো মনোযোগ তৈরি হবে, এবং যখন আলাদা একটা কোনো কিছু কালচারাল কোনো কিছু করবে, দেখা যাবে যে ওটাও ভালোভাবে করতে পারছে, এন্ড সোশিয়াল যে ব্যাপারটা থাকে এটাও তাদের মধ্যে মেইনটেইন হবে। তো দেখা যাবে যে সব দিক থেকে সবকিছু মেইনটেইন হওয়ার কথা এই দিক থেকে। জি, আমিও আসলে এই ব্যাপারটা আপনার সাথে একমত যে পড়াশোনা চালিয়ে যাওয়া মানে এটাই না আমাকে গোল্ডেন পেতে হবে বা এ প্লাস পেতে হবে। আমাকে
আমার মানে আমাকে জ্ঞান অর্জনের যে বিষয়টি সঠিকভাবে আমি সেখান থেকে একটা মাধ্যমিক একটা রেজাল্ট নিয়ে বের হচ্ছি বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে বের হচ্ছি। এটা শেষ করে পাশাপাশি আমার প্রফেশনটাকে সাথে রাখতে হবে। যদি কেউ এরকম প্রফেশনে কেউ আসে সেই বিষয়ে আমি বললাম। আচ্ছা, আপনি যে ক্যালিগ্রাফি যখন শেখা শুরু করেছেন এটা কি আপনি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিখেছেন নাকি আপনি বাইরে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন বা বাইরে কোথাও গিয়ে শিখেছিলেন? না, আমার এই ব্যাপারে শুনতে চাচ্ছিলাম যে কিভাবে আপনি এটা দেখে শিখলেন বা কিভাবে আপনি এটা জানলেন? শুরু থেকেই আসলে চেষ্টা করেছি যে আসলে এই জিনিসটার প্রতি যখন মানে আলাদা একটা ভালো লাগা তৈরি হলো তখন কিন্তু ডেফিনেটলি এটার প্রতি আমি আরো ভালোভাবে দেখছি। তো দেখা যাচ্ছে আমাদের পরিবারে কিন্তু একজন ড্রয়িং আর্টিস্ট আছে, একজন প্রফেশনাল। উনিও হালকা টুকটাক লেখালেখি করে, ওগুলো দেখছি। তারপর যখন দেখলাম যে এটাকে আমি আরো ভালো কিছু করতে চাই, তখন দেখা যাচ্ছে যে আমি অনলাইনে বিভিন্ন আমেরিকান ক্যালিগ্রাফার গুলো আছে, অস্ট্রেলিয়ান, তো বাইরের দেশের গুলো কিন্তু ক্যালিগ্রাফির ডিমান্ড অনেক বেশি। তো যারা ওই আমেরিকা বা অস্ট্রেলিয়াতে কাজ করতেছে তারা কিন্তু একদম প্রফেশনালি ডেকে নিচ্ছে। তো দেখা যাচ্ছে তাদের কিছু দেখছি, আমার নিজের প্র্যাকটিস। তো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, জাস্ট আমার নিজের এখানে প্র্যাকটিসটা আছে। তারপর বড় বড় যাদের ক্যালিগ্রাফার আছে তো ওদের কিছু দেখছি এবং দেখা যাচ্ছে যে ছোটবেলায় ওদের দেখছি, কিন্তু এখন আমার এইসব নিজের স্ক্রিপ্ট বানানোর চেষ্টা করছি, যাতে আমি যেভাবে শিখছি এটাতে তো অনেক বেশি সময় লাগছে, কারণ এখন দেখা যাচ্ছে যে প্রায় 6 থেকে 7 বছরে আমি যেটুকু শিখছি, আমার যেগুলো স্টুডেন্টকে শেখায় ওগুলো জাস্ট আমি 2 মাসের মধ্যে কমপ্লিট করাই। সো এই যে এতটুকু মানে আমার যে স্ক্রিপ্ট গুলো এত কষ্ট করে শিখছি ওগুলো আমি নিজে এখন জাস্ট গবেষণা করে জাস্ট আমি বের করছি যে এই লেটার্স গুলোকে এরকম ভাবে যদি সাজানো যায় বা এইভাবে যদি করানো যায়, তাহলে দেখা যায় যে 2 মাসের মধ্যে একটা পুরো গাইডলাইনে ওনাকে একদম ভালোভাবে ওই লেভেলে নিয়ে যাওয়া যাবে। তো আমি জাস্ট ওইটাই করছি, প্র্যাকটিস করতে করতে তখন একসময় নিজে প্র্যাকটিস করছি এবং এখন আবার এগুলোকে নিয়ে কাজ করতে করতে নিজে কিছু বানাইছি যাতে স্টুডেন্টরা খুব দ্রুত শিখে যায়। দেখা যাচ্ছে তারাও 2 মাসের মধ্যে অল্প সময়ের মধ্যে শিখে যাচ্ছে। এই তো। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে ক্যালিগ্রাফি যে আপনি যে শেখাচ্ছেন, আপনি বললেন আপনি স্টুডেন্ট আছে, দেশেও আছে, দেশের বাইরেও আছে। তো দেশের বাইরে আপনি তো অনলাইনেই শেখাচ্ছেন। দেশের মধ্যেও কি আপনি অনলাইনে শেখাচ্ছেন না হাতেখড়ি দিয়ে আপনার কাছে গিয়ে স্টুডেন্টরা শিখছে? না, আপাতত আমি অনলাইনেই করাচ্ছি, আমার অফলাইন কোনো ব্যাচ নাই। বিকজ আমার স্টুডেন্ট গুলো তো জায়গার অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা, কোনোটা দেখা যায় যে চট্টগ্রাম আছে, কোনোটা ঢাকায়, কোনোটা সিলেটে। সো অফলাইনে তো নেওয়া একদমই পসিবল না। তো এখন জাস্ট ট্রাই করছি অনলাইনে, যদি ভবিষ্যতে হয় অফলাইনে হইতে পারে। ধন্যবাদ আপনাকে। আপনার বয়স লিমিটটা কত থেকে শুরু করেন? মানে কোন বয়স থেকে এই শেখাটা আপনি মানে শেখান বাচ্চাদের বা বড়দের যারা শিখতে চাচ্ছে আগ্রহীরা? স্টুডেন্ট বেশিরভাগই অ্যাডাল্ট বয়স, মানে 32, 40, 45, 50 এরকম এজের। ছোট বাচ্চাদেরও পড়াই, বাট ছোট বাচ্চাদের খুবই কম পড়ানো হয়। বাট খুব শীঘ্রই ছোট বাচ্চাদেরও শেখানো হবে, কারণ ক্যালিগ্রাফি তো একটু আলাদা বিষয়। ছোট বাচ্চাদের যদি এখন একদম 2-3 বছর থেকে স্টার্ট করে, তো দেখা যাবে যে লেটার্স গুলোকে আয়ত্ত করতে একটু টাইম লাগবে। সো ছোট বাচ্চাদের জাস্ট হ্যান্ড রাইটিং করানো হয়, না আমি জাস্ট হ্যান্ড রাইটিং করাই। আর যারা ক্যালিগ্রাফি শেখায় তাদেরকে একদম অ্যাডভান্স মানে যদি বলা যায় যে 30, 25, 35 এরকম এজের মানুষদেরকে শেখায়, কারণ ক্যালিগ্রাফি একটু টাফ, সেখানেও যদি ছোটবেলা থেকেই শিখতে যায় দেখা যাবে যে একটু ডিফিকাল্টিজ এর মধ্যে পড়বে। তো ছোট বাচ্চাদের জাস্ট হ্যান্ড রাইটিং শেখায়, আর অ্যাডাল্টদের জাস্ট ক্যালিগ্রাফি শেখায়। ওকে, ফাইন। এটাও আমি আপনাদের মেসেজ দিয়ে রাখলাম ভিউয়ার। যদি এরকম কেউ আগ্রহী থাকেন আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আমি যদিও অনুষ্ঠানের শেষে আমি সিফাতুল্লাহ সাহেবের কাছে জানবো যে কিভাবে তার সাথে যোগাযোগ করে শেখা যাবে। হাতের লেখা বলুন বা ক্যালিগ্রাফি বলুন। আচ্ছা, আমি কিন্তু আমি আমার একজনের কাছে শুনেছিলাম যে ক্যালিগ্রাফি শিখতে যে পেন গুলো ইউজ করতে হয় মানে কলম বা ব্রাশ গুলো সেগুলো মনে হয় একটু এক্সপেন্সিভ। হ্যাঁ? হ্যাঁ, তো এই জিনিসটা আপনি কিভাবে তখন মেইনটেইন করেছিলেন? এত কম বয়স থেকে এটা মেইনটেইন করেছিলেন কিভাবে? এত দামি বা কিভাবে আপনি এটা করেছিলেন? এটা জানতে চাচ্ছিলাম। অনেকে মনে করে যে আমি যখন স্টার্ট করেছিলাম তখন থেকে এই পেন গুলো ইউজ করি, একদম এক্সপেন্সিভ পেন গুলো। কিন্তু আমি যখন স্টার্ট করি তখন দেখা গেছে যে একদম 5 টাকা দামের যে কলম গুলো আছে বাজারে ওগুলো দিয়ে স্টার্ট করছিলাম। কিন্তু অনেকে মনে করে যে ক্যালিগ্রাফি স্টার্ট করব তার মানে 2-3 হাজার 5 হাজার টাকার কলম কিনবো, স্টার্ট করব, একদম প্রফেশনাল লেভেলে চলে যাবে। কিন্তু আসলে ব্যাপারটা তেমন না। আপনি যদি একদম বিগিনার থেকে স্টার্ট করতে চান, ওই নর্মাল পেন গুলো দিয়ে আগে প্র্যাকটিস করতে হবে। এবং আমার যারা স্টুডেন্ট আছে
আমি ওদেরকে ওই নর্মাল পেন দিয়ে আগে শেখাই, কারণ নর্মাল পেন দিয়ে যখন আপনি একদম অ্যাডভান্স লেভেলে যাবেন আপনার বেস স্ট্রং হবে। আর যদি একদমই এক্সপেন্সিভ পেন, একদম ডিপ অবলিক হোল্ডার পেন গুলো ইউজ করতে থাকে প্রথম দিক থেকে, তো দেখা যাবে যে বেসটা স্ট্রং হবে না, দেখা যাবে প্র্যাকটিস অনেক বেশি করতে হবে। তো আমার যখন শুরু ছিল তখন একদমই নর্মাল পেন গুলো ইউজ করছি। তারপর যখন কোভিড-19 এর পরে যখন দেখা যায় যে সবকিছু ঠিকঠাক হয়, তখন এগুলো আমি একদম প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের কলমগুলো কিনছিলাম। তো এগুলো এক্সপেন্সিভ, আমার বাবাও কিছু কিনে দিছেন। তারপর এই কলমগুলো আবার দেশে পাওয়া যায় না, এটা একটা ঝামেলা। তো বাইরের দেশ থেকে এগুলো কিনে নিয়ে আসতে হয়। আমার যেগুলো দরকার আমি জাস্ট ওগুলো কিনে তখন কাজ করি। এই তো। তাহলে এটাও একটা টাফ ব্যাপার যে পেন গুলো জোগাড় করাও একটা ব্যাপার আছে এখানে, যে এগুলো তারপর আপনি অনলাইনে মনে হয় অর্ডার দিয়ে এগুলো নিয়ে আসেন, বাইরে থেকে যে হ্যাঁ, আনান। দেশে একদমই পাওয়া যায় না। এখন কিছু কিছু শপস আছে, যেমন সোয়া পেন্স নিয়ে আসছে, তারপর আরো বাংলাদেশে কিছু আসছে, এখন তারা সেল করছে। বাট তখন দেখা যাচ্ছে যে একদমই বাইরের দেশ থেকে নিয়ে আসতে হতো। তো তখন আমি ওইসব বাইরের দেশ থেকে নিয়ে আসতাম। দেখ আসলে আপনার এই মানে এই পথ চলাটা কিন্তু অনেক অনুপ্রেরণামূলক। মানে আপনি এত কম বয়সে যে যেটা বললেন একটা নরমাল পেন দিয়ে আপনি এই ইয়াটা প্র্যাকটিসটা শুরু করেছিলেন, এবং কি এটাও ভালো লাগছে শুনে যে আপনার এখন যারা স্টুডেন্ট তারাও আপনার আপনি যেভাবে পথটা অনুসরণ করে এসেছেন তাদেরকে সেই শিক্ষাটাই আপনি দিচ্ছেন। এটা আসলে অনেক অনুপ্রেরণামূলক। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমার পক্ষ থেকে আপনাকে বলবো যে আপনি যদি এটাকে আরো বেশি প্রচার বা প্রসার ঘটান তাহলে হয়তো বা আমাদের দেশে অনেক যুবতীরা আছে তারা কিন্তু এই পেশায় এসে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবে। এখন কি আমি যতটুকু জানি, আমি যেহেতু ঢাকায় থাকি, তো ক্যালিগ্রাফির ডিমান্ড কিন্তু অনেক বেশি। আগে কিন্তু এতটা ছিল না। হুম। এখন কিন্তু এটা খুবই মানে মানে শেখারও ইচ্ছা দেখি অনেকেরই বেশি, এবং কি আমি অনেকের কাছেই শুনেছি যে তারা শেখাচ্ছে বা কিছু, বাট আপনার যেই টেকনিক বা আপনার যেই শেখার যে ইয়েটা আমি জানলাম এতক্ষণ বসে, অনেক ভালো লাগলো শুনে যে আপনি হাতে খড়ি যেটা বলে সেটা দিয়েই আপনি শুরু করান। অনেক অনেক আপনাকে শুভকামনা আপনার কাজের জন্য। অনেক সময় আমরা ব্যয় করে ফেললাম। আচ্ছা, আপনার এই নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বলেন? আপনি কি কেমন কি চিন্তা করেন যে আমি আপনার বড় কোনো প্রতিষ্ঠান হবে বা এটা নিয়ে আপনি থাকবেন নাকি অন্য কোনো প্রফেশন এ পরে আপনি কনভার্ট করবেন নিজেকে? সেটা আলাদা বিষয়, বাট আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা চাচ্ছি না সে মিডিয়া জানবে। আমি যেগুলো করব অবশ্যই সেটা আস্তে আস্তে সেটা জানতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা। অবশ্যই আপনি একটা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি। যদিও আপনি এই বয়সে এসে এরকম একটি প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়েছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা। আসলে আপনার মতো এরকম মানে আমিও চাই যে আপনার আশেপাশে যদি যারাই থাকবে, আপনি আপনার এলাকা বলুন, আপনার এলাকায় আপনি এটা আরো প্রচার করেন বেশি। মানুষকে, আপনি তো নিজেও একজন স্টুডেন্ট, আপনি জানেন যে কিভাবে আমাদের স্টুডেন্ট এই বিশেষ করে অনার্সে পড়ুয়া অবস্থায় কত কত স্টুডেন্ট কিন্তু দেখা যাচ্ছে বিপথে চলে যাচ্ছে তারা। হ্যাঁ, অনেকেই দেখা যায় বেকার বা দারিদ্রতার কারণেও অনেকে কিন্তু বিপদগামী হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে থাকবো যে আমি বলবো আপনাকে যে যদি এরকম কোনো সংগঠন বা থাকে আপনি তাদের মাধ্যমে এটাকে আপনি প্রচার করুন। আর কিশোর কিশোরী যারা আছে, আপনি হয়তোবা জানেন যে আমাদের দেশে কিন্তু এখন কিশোর কিশোরীরা আপনাদের এজটা তো একটা আপনারা অ্যাডাল্টে চলে গেছেন। বাট কিশোর কিশোর যারা কি শিশু 18 বছর পর্যন্ত আমরা যাদেরকে বলি, তাদের মধ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইভটিজিং, কিশোর গ্যাং নামে আপনি হয়তোবা শুনেছেন। এই বিষয়গুলো অনেক বেশি বেড়ে গেছে। তো এই যে আপনি যেইভাবে আপনি এসেছেন এরকম কোনো ভালো কাজ আপনি যদি সমাজে এভাবে ছড়িয়ে দেন, বেশি বেশি করে প্রচার করেন, তাহলে হয়তোবা অনেকেই, যেটা আপনি ১ম এ কিন্তু একটা জিনিস আপনি ভালো বলেছেন যে আমার প্যাশন যখন নাকি আমার ইনকাম একটা সোর্স হয়ে দাঁড়াবে, তখন কিন্তু সেটা আরো শক্তিশালী হবে, না? সেটাতে আরো বেশি আমি অনুপ্রেরণা পাবো। আরো ভালো করার চিন্তা থাকবো। এই জিনিসটাই আসলে আমাদের যুব সমাজকে জানানো দরকার যে মানে মাদক নিলেই বা এই যে কোনো অপরাধ জগতে চলে গেলেই যে জীবনটা ভালো হবে সেটা কিন্তু না। হ্যাঁ? আমি একজন আইনজীবী হিসেবে বলছি যে এরকম অনেকেই আছে, অনেক অপরাধীরাই আছে। তারা কিন্তু শেষে কিন্তু এই অনুশোচনাটাই করে যে কেন সেটা করলাম না, এবং কি সবারই কিন্তু ১ম দিকে এই চিন্তা থাকে না যে আমি খারাপ পথে যাবো। হ্যাঁ? তো আপনি যেহেতু একটু ভালো কাজে আছেন, আপনি এটা আমি চাচ্ছি বা আমার ভয়েস অফ ল থেকে আপনার কাছে অনুরোধ থাকবে। আপনি এই জিনিসটা আরো প্রচার-প্রসার করেন। মিডিয়াতে আপনি যদি আরো প্রচার করেন, আপনার পরিকল্পনা আপনার মতোই। আপনি যেটা বললেন যে সেটা আমি আপনার আপনার কি বলে পথ চলার উপরে সে ডিপেন্ড করবে। সেটা আলহামদুলিল্লাহ, সেটা খুবই ভালো কথা। তারপর আমি চাবো,
আমাদের ঢাকাতেই হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশন আছে। আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমাদের এই হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশনের বিভিন্ন আহ, প্রতিযোগিতাও চলে, বা এটাকে নিয়ে আরো কিভাবে ভালো কিছু করা যায়। তো আমাদের হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশন এগুলো মেনটেন করে এবং আমি ওখানকার মেম্বার্স আছি। তো আমরা যে কোনো অনুষ্ঠান, যেমন আমাদের বিশ্ব হাতের লেখা দিবস এই 23 জানুয়ারি ছিল। তো ওইখানে আমরা কম্পিটিশন করছি। অনেক বাচ্চারা আসছে, তাদের লেখার প্রতি একটা আলাদা, যাতে ভালো লাগা কাজ করে, এই জন্য আমরা কাজ করছি। আমরা ঢাকা ইউনিভার্সিটির ওইখানে প্রোগ্রাম করছি আমাদের হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে। তো এইভাবে জাস্ট এগোচ্ছে, যাতে বাংলাদেশের এই ক্যালিগ্রাফি বা হ্যান্ড রাইটিং ইন্ডাস্ট্রিটা আরো যাতে বড় হয়। তো সেটার কাজ চলছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো শুনে। আসলে আপনাদের মতো যুব সমাজরাই যদি সমাজ হিসেবে এগিয়ে আসে, অবশ্যই আমাদের সমাজ যে কুলসিত যেই সমাজটা আছে, যে আমাদের যে যারা সিনিয়র আমরা আছি, যারা চিন্তা করছি, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং আমাদের যুব সমাজরা অন্ধকার পথ থেকে আলোর পথে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কেউ যদি শিখতে চায়, যে আজকে যেহেতু আমি আপনার সাথে একটা লাইভ করলাম, অনেকেই হয়তোবা রিকোয়েস্ট পাঠাবে। কেউ যদি হ্যান্ড রাইটিং বলেন বা ক্যালিগ্রাফি শিখতে চায়, সেই ক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, এটা যদি আপনি একটু বলে দিতেন। হ্যান্ড রাইটিং বা ক্যালিগ্রাফি আমি তো অনলাইনে শেখাই। আমার পেজ আছে সিফাতুল্লাহ রাইটিং একাডেমি। ওইখানে আমি কোর্স করাই, ওইখানে আমার কোর্সে সবকিছু ডিটেলস থাকে। তো কেউ যদি আমার কাছে ওই ক্যালিগ্রাফি কোর্স বা হ্যান্ড রাইটিং এর কোর্স করতে চায়, তাহলে ওইখানে জাস্ট নক দিলেই হবে। সবাই ওইখানে আছে, ওইখানে আপনাদের রিপ্লাই দিবে কিভাবে ক্লাস করতে হবে। এবং আমার ওই পেজে যদি কানেক্ট থাকে, আমি তো যখন কোর্স স্টার্ট করি তখনই লিংক থাকে কিভাবে কোর্স কিভাবে করা যাবে বা কিভাবে ভর্তি হতে হবে, সবকিছু ডিটেলস থাকে। সো সিফাতুল্লাহ রাইটিং একাডেমিতে যদি কানেক্ট থাকে, তো আমার যে আপডেট গুলো থাকবে তারা পেয়ে যাবে, আমার ব্যাচ শিডিউল কখন স্টার্ট হবে। তো তারা ওখানে সবকিছু ডিটেলস পেয়ে যাবে। আপনার এই পজিশনে কি আপনি একাই এখানে শেখান, নাকি আর আপনার আরো অনেক অন্যান্য কলিগ বা আছেন? না, আমি আপাতত একাই শেখাচ্ছি। আহ, কারণ আমার সবকিছু একাই হ্যান্ডেল এখন করতে পারছি। যদি বেশি হয় তখন দেখা যাবে যে অন্যদের নিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। এটা আপনাকে এর জন্য জিজ্ঞেস করলাম। অনেকেই কিন্তু চায় যে, যে নাকি নিজেই এটার উদ্যোক্তা, তার সাথেই কিন্তু এই কাজগুলো করার জন্য, শেখার জন্য। এটাই, এই মেসেজটা দেওয়ার জন্যই আমি সবাইকে জানালাম যে, ভিউয়ার যদি নাকি আপনারা আগ্রহী হন, আপনারা নিজে বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে, তাহলে আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করবেন। সিফাতুল্লাহ ইসলাম নিজেই কিন্তু সে এই শিক্ষাটা দিয়ে থাকে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রমজান মাসে আপনি আমাদের এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। আর আপনার জন্য অনেক শুভকামনা। আপনি ভবিষ্যতে অনেক ভালো করেন। সবসময় আমাদের সাথে থাকবেন। সমাজের জন্য যদি ভালো কিছু করতে পারেন, এর দোয়া করব এবং সবসময় সংযুক্ত থাকেন। আর অবশ্যই আমরা কি চাচ্ছি যে পরবর্তী যদি ভয়েস অফ ল আপনাকে আবার কোনো আপ্যায়ন করে, আপনি অবশ্যই আমাদের নকে আপনি সাড়া দিবেন। অবশ্যই, অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। এবং খুবই ভালো লাগলো আপনাদের সাথে এই লাইভে থাকার জন্য। এবং আপনাদের এটার জন্য শুভকামনা, সবার জন্য শুভকামনা। যারা ক্যালিগ্রাফি নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা। জি, আপনাকেও অনেক, অনেক অসংখ্য ধন্যবাদ। আ আছে তো ভিউয়ার্স, আজকে যারা আমাদের সাথে ছিলেন বা পরবর্তী যারা নাকি এই আমাদের লাইভটি
দুঃখিত, আসলে হঠাৎ করেই কানেকশনটা মানে কেটে গেল নেটওয়ার্ক প্রবলেমের জন্য। হতে পারে নেটওয়ার্ক। জি, জি। খুবই ভালো হয়েছে আবার কানেক্ট হতে পেরেছি। আপনার কিছু কমেন্ট আমাদের কিন্তু এসেছে। আমি কমেন্ট গুলো পড়তে চাচ্ছিলাম, তখনই লাইনটা কেটে গেল। যাই হোক, আমি একটু কমেন্ট গুলো আপনাকে শোনাতে চাচ্ছি। মোহাম্মদ আব্দুল মতিন তিনি লিখেছেন, সফলতা কাম্য। সাখাওয়াত হোসেন, সিফাত আমাদের গর্ব। বাহ! আচ্ছা, আচ্ছা, আমাকে নিয়ে আছে সেটা আচ্ছা, আরেকজন লিখেছে আরিফুর রহমান খান, খুবই ভালো আলোচনা চলছে। খুব সুন্দর উপস্থাপনা। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং কি সিফাত সাহেবের সাথেও আপনারা সবাই থাকবেন। আমি চাইবো যে এই যে হ্যান্ড রাইটিং এবং ক্যালিগ্রাফি, প্রথমে যদি হ্যান্ড রাইটিং এ আসি, এটা কিন্তু আসলে প্রতিটি সন্তানদেরই আমরা কিন্তু অনেক ছোট থেকেই আমাদের সন্তানদের শুরু করাতে পারি। এই হ্যান্ড রাইটিং বিষয়টি আমি ওনার যেটা নাকি শুনলাম, ওনার যে একাডেমি, আমার মনে হয় আপনারা সবাই তার সাথে যুক্ত হবেন। তাহলে কিন্তু অবশ্যই একটি এই যে অনলাইনে বসে ঘরে বসে আমরা সময়ের অভাবে অনেক কর্মজীবী আছি যারা নাকি সন্তানদের বাইরে দিতে পারি না, তো অনলাইনের মাধ্যমে দিতে পারলে এখানে আমাদের সন্তানদের জন্য ভালো হবে, আমরাও পাশে থেকে তাদেরকে গাইড করতে পারবো। তো সিফাত সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আবার কানেক্টেড হয়ে গেছি, আমি আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং সেভাবে তারপর আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। জি, অবশ্যই। যদি ভিউয়ার্সদের বা অভিভাবকদের কিছু বলতে চাই, তাহলে আগে যেটা বললাম যে কোনো সন্তান যখন পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করতে চায়, ডেফিনেটলি সেটাও যাতে করতে পারে সেটা সুযোগ করে দিতে হবে। আর যেহেতু আমি ক্যালিগ্রাফি এই সেক্টর নিয়ে কাজ করছি, যদি আপনারাও এইসব বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বা একদম শিখতে চান, তো প্রথমে আপনাদেরকে বলবো একদমই নর্মাল কোনো কিছু স্টার্ট করবেন। বিকজ আপনি যখনই কোনো কিছু স্টার্ট করবেন, আপনি যদি একদমই ভেবে নেন যে আমি এটা থেকে ইনকাম করবো বা অনেক প্রফেশনালি একদমই 2-3 দিন করবো প্র্যাকটিস এবং চলে যাবো একদম প্রফেশনালি, সো এটা আসলে পসিবল না। যে কোনো জিনিস যখন স্টার্ট করবেন তখন ডেফিনেটলি ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে এগুলো জাস্ট করতে থাকতে হবে এবং দেখা যাবে যে একটা সময় দেখা যাবে যে আপনি করতে নাও পারতে পারেন। তো ওই জন্য আবার যদি সেই কাজটা যদি ফেলে রেখে দেন তাহলে হবে না। যে কোনো জিনিস যখন স্টার্ট করবেন ওটার প্রতি জাস্ট ধৈর্য রেখে জাস্ট কাজ করতে হবে, তাহলে শেখা যাবে। তো ক্যালিগ্রাফি বা এই সব সেক্টর গুলোতেও সেম। আপনি যদি ক্যালিগ্রাফি স্টার্ট করতে চান, দেখা যাবে আপনার লেটার্স গুলো প্রথমে ঠিকঠাক হবে না। লেটার্স গুলো দেখা যাবে যে যে অ্যাঙ্গেলস গুলো আছে ওগুলো ঠিকভাবে করতে পারবেন না। তো এই জন্য যে আপনি এটাকে ছেড়ে দিবেন বা আপনি যেটা করতে যাচ্ছেন সেটা যদি না করে চলে যান তাহলে তো প্রবলেম। তো আপনাদের উদ্দেশ্যে জাস্ট একটাই কথা বলতে চাই, জাস্ট যদি ক্যালিগ্রাফি ভালোভাবে প্র্যাকটিস করতে চান বা আপনি যদি ড্রয়িং রিলেটেড বা আপনি যে কোনো কাজ স্টার্ট করেন, তো প্রথমে আগে বেসিক গুলো ভালোভাবে জেনে জাস্ট করতে হবে, যাতে বেসটা যখন স্ট্রং হয়ে যাবে তখন যে কোনো জিনিস আপনি ভালোভাবেই করতে পারবেন। তো ক্যালিগ্রাফি লেটার্স গুলো আপনি যদি শিখতে চান, লেটার্স গুলো ভালোভাবে একদম শেখার চেষ্টা করবেন। আমার ইউটিউব চ্যানেলে ওই সব ভিডিও গুলো আছে, চাইলে ওগুলো দেখতে পারে। কারণ আপনি যখন ক্যালিগ্রাফি স্টার্ট করবেন, সো লেটার্স গুলো ডেফিনেটলি আপনার অনেক বেশি হেল্প করবে। যদি লেটার্স গুলো ভালোভাবে করতে পারেন
দেখা যাবে আপনি অনেক ভালো ক্যালিগ্রাফি করতে পারবেন এবং কার্সিভ রাইটিং বা কোপার পেজ স্ক্রিপ্ট গুলো ভালো করতে পারবেন। তো আমি যে সব স্ক্রিপ্ট গুলো করি ওগুলোর মধ্যে যেমন গথিক স্ক্রিপ্ট আছে, কোপারফেট স্ক্রিপ্ট, কার্সিভ রাইটিং। তো সবগুলোর ক্ষেত্রেই দেখা যাবে যে আপনাদের ঠিকঠাক একদম অ্যাঙ্গেল একদম মাপ অনুযায়ী ঠিক থাকে। তো দেখবেন যে অনেক সুন্দরভাবে এই ক্যালিগ্রাফি গুলো করতে পারবেন। তো প্রথমে জাস্ট একটু ধৈর্য ধরে লেখাগুলো প্র্যাকটিস করবেন। একদমই যদি ভেবে নেন যে দুই একদিন প্র্যাকটিস করেই হয়ে যাবে, তো এটা না, জাস্ট ধৈর্য ধরে প্র্যাকটিস করতে থাকবেন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এগুলো ইমপ্রুভ হবে এবং আপনিও একসময় হয়তো বা আমার চাইতে ভালো অনেক সুন্দর করে লিখতে পারবেন। হুম। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে কোনো কাজই শিখতে হলে কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে শিখতে হবে। যেহেতু আপনারা শুনলেন যে সিফাতুল্লাহ ইসলাম উনি কিন্তু একেবারে স্কুল জীবন থেকে কিন্তু শুরু করেছেন এবং কি ওনার একটি লম্বা পথ কিন্তু পাড়ি দিতে হয়েছে। অবশ্যই উনি যেটা বললেন পথটা সোজা ছিল না। সে সাধারণ কলম দিয়ে যখন শুরু করেছে তার সেই কাজগুলো করতে অবশ্যই একটু কঠিন লেগেছে বা সমস্যা হয়েছে। তারপরেও কিন্তু সে সেখান থেকে আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু সে সুন্দরভাবে কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছে এবং এখন সে একজন প্রফেশনাল ক্যালিগ্রাফার। তো যে কোনো কাজই আপনারা যদি এখানে সম্পৃক্ত হন, প্রথমে যদি কঠিনও লাগে আমার কাছে আমি বলবো যে আমার আপনার একটা মতামত থাকবে যে আপনারা হুট করে এটা চিন্তা করলে কিন্তু বেরিয়ে আসা যাবে না যে না আমি পারছি না, এটা অনেক কঠিন, আমি রেখে দেই। সেটা চিন্তা করলে কিন্তু হবে না। আব্দুল্লাহ সাহেবকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল মতিন উনি সিফাতুল্লাহ সাহেবকে লিখেছেন, সিফাতুল্লাহর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, পাশাপাশি ভয়েস অফ ল কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন। আপনাকে অনেক অভিনন্দন এবং অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম অনুপ্রেরণামূলক একটি মেসেজ দেওয়ার জন্য। আসলে যে কোনো অনুপ্রেরণায় যে কোনো কাজকে কিন্তু সামনের দিকে আরো বেশি এগিয়ে নিয়ে যায়। তো সিফাতুল্লাহ ইসলাম, আমি আপনার যদি কোনো লিঙ্ক থাকে প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন। আপনার পেজের যদি কোনো লিঙ্ক থাকে সেটাও শেয়ার করবেন। আর আমরা আপনার একাডেমির যে এটাও আমরা আমাদের পেজে জানিয়ে দিব। আমার কাছে অলরেডি অনেকেই ইনবক্স করেছে। হ্যাঁ, আমি তাদের পার্সোনালি আমাদের ভয়েস অফ ল থেকে তাদেরকে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, জি। আপনি কি আর কিছু বলতে চাচ্ছেন? আর কিছু বলার আছে আপনার? বলার নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও ইনশাআল্লাহ আশা করি নতুন কোনো বিষয় নিয়ে হয়তোবা আপনার সাথে কথা হতেও পারে। আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও বলছি, কেউ যদি আপনারা হ্যান্ড রাইটিং বা ক্যালিগ্রাফি শিখতে চান আমাদের পেজে নক করবেন। আমরা ওনার ডিটেইলস আপনাদেরকে জানিয়ে দিব। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো আল্লাহ থাকবেন। হাফেজ। আল্লাহ